নমস্কার। খবরদার কথা নয়। আজকের এই সন্ধ্যায় দূরের এবং কাছের শ্রোতাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে আলোচ্য বিষয় আম্বেদকর। আমি একটু জায়গা পড়ে শোনাচ্ছি, কোথা থেকে পড়লাম তাও বলবো। এই বিষয়ে আপনাদের কাছে স্পষ্ট হবে আমাদের আলোচনার জায়গাটা কোন জায়গায়। আম্বেদকরকে যদি একটি মাত্র বিশেষণে তুলে ধরতে হয়, হয়তো অগ্রাধিকার পাবে বিতর্কিত শব্দটি। এবারের শীতের সংসদে আম্বেদকর কাণ্ড অনেক দিন পর অক্ষরে অক্ষরে তা মিলিয়ে দিল। বাস্তবিক বাবা সাহেব আম্বেদকর এমনই একজন রাজনীতিক বা দার্শনিক ব্যক্তিত্ব, যাকে নিয়ে বিতর্ক হাতাহাতি মারপিটের পর্যায়ে চলে যাওয়ার মধ্যে অস্বাভাবিক তো কিছু নেই। একদিক দিয়ে দেখলে ভারতের বিবিধ ভয়ঙ্কর বৈষম্য এবং অন্যায়ের বিরুদ্ধে ক্রমাগত আঘাত করতে থাকা এই মানুষটির ক্ষেত্রে সেটাই যেন সবচেয়ে স্বাভাবিক। পরবর্তী অংশে যেটা রয়েছে, এই অংশটা থেকে বিশেষত ভারতীয় জনতা পার্টি সর্বার্থেই জনসংঘ, হিন্দু মহাসভার উত্তরসূরি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পার্শ্বগামী তার শাসনে যখন আম্বেদকর ভক্তির প্রবাহ বইতে থাকে, তখন সেই সন্দেহ ঘোরতর আতঙ্কে পরিণত হয়, প্রতারণা, মিথ্যাচার হয়ে যায়। আবার কংগ্রেসের দিক থেকেও আম্বেদকর ভক্তি কিছুটা আতিশয্য মাফিক এবং রাজনীতির প্রয়োজনে আলংকারিক, তাও বুঝতে অসুবিধা নেই। আম্বেদকরের নাম বারবার জপে কংগ্রেস ও বিরোধী নেতারা প্রতারণা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথাটি যেভাবে বলেছেন তা অত্যন্ত কুরুচিপূর্ণ, তবে এতে কিছু সত্যানু রয়েছে। নেহেরু নেতৃত্বে কংগ্রেসের সঙ্গে আম্বেদকরের একাধিক সংঘাত বিন্দু ছিল। আজ যে কথা আর তোলা হয় না, কিন্তু সেই প্রসঙ্গে যাওয়ার আগে একটি আরো বড় সত্য স্পষ্ট প্রাঞ্জল হওয়া দরকার। তা হলো, কংগ্রেসের থেকে তার অনেক বেশি, অনেক মৌলিক, অনেক ব্যাপক সংঘাত ছিল হিন্দুবাদী সংগঠনগুলির সঙ্গে। ফলে বিজেপি এখন তাকে যেভাবে ব্যবহার করে, তার মধ্যে ইতিহাসের আরো বড় অন্যায় আছেই, দ্বিচারিতা ও মিথ্যা ভাষণ আছে ভুরি ভুরি। অমিত শাহ এবং তার দল প্রথমে নিজেদের দিকে আঙুল তুলুন, তারপর অন্য কারো কথা ভাববেন, বলবেন। এই লাইন কয়টা আমি পড়লাম আজ থেকে দুদিন আগে সর্বভারতীয় বাংলা দৈনিক এবং সর্বাধিক প্রচারিত দৈনিক আনন্দবাজারের এডিটোরিয়াল থেকে, অর্থাৎ সম্পাদকীয় থেকে। এই নিয়েই আজকে আমাদের আলোচনা আমরা আমন্ত্রণ জানিয়েছি রাজ্যের প্রখ্যাত আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মনকে আমার বাঁদিকে বসেছেন। পুরুষোত্তম রায়, এই জায়গায় যদি বলি, যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এই মুহূর্তে, সংসদের আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য, যে লাইনটা পুরুষোত্তম রায় বললাম, তার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে সংসদের মূল যে আলোচ্য বিষয়, এই মুহূর্তে ভারতবর্ষের মূল আলোচ্য বিষয়টা এই কেন্দ্রিক হয়ে গিয়েছে। কেউ বাঁচার চেষ্টা করছেন, কেউ আক্রমণে যাচ্ছেন। আপনি কিভাবে দেখছেন? আমি তো দেখবো, প্রথমত হলো বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বক্তব্য রেখেছেন লোকসভায় আলোচনার সময়, সেটা তো তার মনেরই কথা। এতে তো আসল সত্য বেরিয়ে এসেছে। আর আম্বেদকরকে বিজেপি, আরএসএস, হিন্দু মহাসভা কোনোদিনই মনে প্রাণে গ্রহণ করতে পারে না, গ্রহণ করেও নি, গ্রহণ করতে পারবেও না। কারণ আম্বেদকরের অবস্থান সামাজিক, অর্থনৈতিক প্রশ্নে, রাজনৈতিক প্রশ্নে আম্বেদকরের অবস্থানের সাথে বিজেপি, আরএসএস, হিন্দু মহাসভার অবস্থান সম্পূর্ণ বিপরীত, 180 ডিগ্রি ফারাক। এখন আম্বেদকরকে বিজেপি আত্মস্থ করার চেষ্টা করছে, গিলে খাওয়ার চেষ্টা করছে ভোটের রাজনীতির জন্য। এবং লোকসভার নির্বাচন আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেটা বলেছেন, স্লিপ অফ টাং নয়, মুখ ফসকে একটা কথা বলে ফেললাম, এটা আমার মনের কথা নয়, এটা মুখ ফসকে বলে ফেলেছি, আমরা বলি স্লিপ অফ টাং। এটা কিন্তু স্লিপ অফ টাং নয়, এটা হচ্ছে ভিতরের কথা। আম্বেদকরকে বিজেপি কোনোভাবেই পছন্দ করে না, পছন্দ করতে পারে না। তার জন্যই আম্বেদকরকে তারা সম্মানও করে না, শ্রদ্ধাও করে না। আম্বেদকরকে সম্মান, শ্রদ্ধা এগুলো লোক দেখানো, এগুলো ভরং, মুখোশ বলে অমিত শাহ এইরকম ব্যাপাস মন্তব্য করে ফেলেছেন। এটা ব্যাপাস নয়,
এরকম মন্তব্য ওনার ভিতরের থেকে বেরিয়ে এসছে। সবসময় তো মানুষ অভিনয় করে থাকতে পারে না, সত্য একসময় প্রকাশ হয়ে পড়ে। এই লোকসভায় অমিত শাহের বক্তৃতায় বিজেপি RSS এর কিংবা মূল সত্যটা বেরিয়ে গেছে। তারা আম্বেদকারকে কোনোদিনই গ্রহণ করেনি, এটা ইতিহাসের সাক্ষী আছে। তারা আম্বেদকারকে কবে গ্রহণ করছে? 80-র দশকে। এর আগে তারা কোনোদিনই আম্বেদকার সম্পর্কে বিন্দুমাত্র শ্রদ্ধা ভক্তি প্রদর্শন করেনি। তারা তাদের মনোবাদী দর্শন, ব্রাহ্মণ্যবাদ, মনোবাদ, এগুলো তো আম্বেদকারের চিন্তা ভাবনা সম্পূর্ণ বিপরীত। 1905-এর দশকে আম্বেদকার 5 লক্ষ অনুগামী নিয়ে হিন্দু ধর্ম পরিত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন। কেন কেন হিন্দু ধর্ম পরিত্যাগ করতে আম্বেদকার বাধ্য হয়েছিলেন? কারণ হিন্দু ধর্ম দলিতদের, মাহারদের, মানুষের মর্যাদা দেয় না, তাদেরকে মানব, তাদেরকে অবমানব হিসেবে স্বীকৃতি করে, স্বীকার করে, সেভাবে তাদেরকে ব্যবহার করে, অস্পৃশ্য করে রেখেছে। তারা আত্মমর্যাদা বোধে তাড়িত হয়ে তারা ভেবেছিলেন যে হিন্দু ধর্মের জাতের নিকট, এ থেকে আমরা বেরিয়ে আসবো, আমরা বৌদ্ধ ধর্ম গ্রহণ করবো। 5 লক্ষ মানুষ আম্বেদকারের নেতৃত্বে হিন্দু ধর্ম পরিত্যাগ করে বৌদ্ধ ধর্ম ত্যাগ করেছিলেন। আম্বেদকার বলতে বাধ্য হয়েছিলেন, তার এত যন্ত্রণা ছিল যে আই হ্যাভ বর্ন এজ এ হিন্দু বাট আই শ্যাল নট ডাই এজ হিন্দু। এটা কেন বলতে বাধ্য হয়েছে? হিন্দু ধর্মের জাতপাত ব্যবস্থা, ব্রাহ্মণ্যবাদ, যে ব্রাহ্মণ্যবাদের উপাসক হচ্ছে বিজেপি, বর্ণাশ্রম ব্যবস্থা, চতুর্বর্ণ ব্যবস্থা, মনোবাদ, এর বিরুদ্ধে তো আম্বেদকারের বিদ্রোহ। এটা হিন্দু ধর্মের বিকৃতি করেছে যারা, তার বিরুদ্ধে আম্বেদকারের বিদ্রোহ। আম্বেদকর কেন বললেন আমি হিন্দু হয়ে জন্মেছি, কিন্তু আমি হিন্দু হয়ে মরবো না? কোন যন্ত্রণা তাকে কথা বলতে বাধ্য করেছিল? এটার জবাব কি বিজেপি RSS দেবে না? আরেকটা কথা আমাদের বলা দরকার, 1953 সনে আম্বেদকর যখন ইন্ডিয়ান ফেডারেশন অফ ডিপ্রেস ক্লাসেস গঠন করেছিলেন, রাজনৈতিক দল, তখন কিন্তু আম্বেদকর স্পষ্ট করে বলেছিলেন আমাদের এই রাজনৈতিক দল কোনোভাবে হিন্দু মহাসভা RSS এর মতো প্রতিক্রিয়াশীল শক্তির সাথে কোনো রকম সংস্রব রাখবে না। এটা কিন্তু আজকে বিজেপি RSS আম্বেদকর নিয়ে অনেক কথা বলে। তারা কি আম্বেদকর রচনা পড়েছে? যদি আম্বেদকরের রচনা পড়ে তারা দেখবে যে প্রতিটা ছত্রে ছত্রে এই ব্রাহ্মণ্যবাদ, জাত ভিত্তিক, চতুর্বর্ণ ভিত্তিক যে মনোবাদের কাঠামো একে আক্রমণ করেছে। এই মনোবাদে ভারতবর্ষের অধিকাংশ মানুষকে, তারা হিন্দু ধর্মে অনুরাগী, হিন্দু, কিন্তু তাদেরকে মানুষের মর্যাদা দেয়। তার জন্য তো আম্বেদকরের বিদ্রোহ। এবং আজকে যেমন বিজেপি RSS ভিন্ন মতের অনুষ্ঠান হলে আক্রমণ করে, আজকে যেমন কোনো বিষয় নিয়ে, প্যালেস্টাইন নিয়ে আলোচনা করতে হলে বিজেপি RSS এর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার, বিভিন্ন রাজ্য সরকারগুলো আলোচনা করতে দেয় না, ঠিক তেমনি আম্বেদকরের ক্ষেত্রে এই এনিহিলেশন অফ কাস্ট, আম্বেদকরের বিখ্যাত পুস্তক এনিহিলেশন অফ কাস্ট, এটা হচ্ছে কাস্ট, জাত ব্যবস্থাকে নির্মূল করতে হবে। আম্বেদকরের লক্ষ্য ছিল জাত ব্যবস্থা নির্মূল করে একটা শোষণহীন সমাজ গঠন করা, যেখানে প্রত্যেকটা মানুষ, হিন্দু ধর্ম অনুরাগী প্রত্যেকটা মানুষ মাথা উঁচু করে সমান মর্যাদা নিয়ে বাঁচবে, যেখানে অস্পৃশ্যতার যন্ত্রণা কাউকে ভোগ করতে হবে না আজীবন। সেই কারণে আম্বেদকর লিখেছিলেন তার বিখ্যাত পুস্তক এনহিলেশন কাস্ট। এটা একটা বক্তৃতা ছিল। এই বক্তৃতাটি 1938 সনে লাহোরে আম্বেদকরের দেওয়ার কথা ছিল, কিন্তু তৎকালীন সময়ে হিন্দু মহাসভা এবং ভাই পরমানন্দ, আর্য সমাজের নেতা, যে আর্য সমাজের উত্তরসূরি হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ কিংবা হিন্দু মহাসভা কিংবা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তাদের নেতৃত্বে লাহোরে আম্বেদকরকে বক্তৃতা করতে দেওয়া হয়নি। এটা ইতিহাস। লাহোরে 1938 সনে আম্বেদকরকে এনিহিলেশন অফ কাস্ট নিয়ে তার যে লিখিত বক্তৃতা পাঠ করতে দেওয়া হয়নি। তারপর সেই বক্তৃতা পুস্তকারে প্রকাশিত হয়েছে। যারা আম্বেদকরের রচনা পড়েন, রচনাবলী আছে, আমার কাছে আছে, অনেকের কাছে আছে। এই আম্বেদকর রচনাবলীর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বস্তু হচ্ছে এনিহিলেশন অফ কাস্ট, অত্যন্ত ঐতিহাসিক একটা পুস্তক। সেখানে আম্বেদকর দেখিয়েছেন কিভাবে জাত ব্যবস্থাকে ভাঙতে হবে, জাত ব্যবস্থা সংস্কার হবে না, জাত ব্যবস্থা ভেঙে গুড়িয়ে দিতে হবে, নির্মূল করতে হবে। তবে একটা মুক্ত সমাজ গড়ে উঠবে, যেখানে প্রত্যেকটা মানুষ মাথা উঁচু করে বাঁচবে। এর সাথে বিজেপি RSS এর অবস্থানের তো চিরবিরোধ। এবং অমিত শাহ যে কথাটা বলেছেন, এটা অমিত শাহের মনের কথা, বিজেপির মনের কথা, RSS এর মনের কথা। এবং আম্বেদকরকে RSS গ্রহণ করলো কবে থেকে? আম্বেদকরকে RSS দাবি করলো নিজেদের লোক বলে
1980-র দশকের পর থেকে, 81 যখন 81-তে হ্যাঁ। তামিলনাড়ুতে একদল দলিত যারা হিন্দু ধর্মে, তারা জাতপাতের এই লোহ নিকট থেকে মুক্তির জন্য যারা যারা যখন দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করলো, করছিল। তখন আরএসএস বিজেপি বুঝলো যে না, আম্বেদকরকে বাদ দিয়ে এখন আম্বেদকরকে আমাদের পকেটে পুরতে হবে। তখন থেকেই তাদের আম্বেদকর ভজরা, এবং 1981-র পর প্রথম 1983-তে আম্বেদকর এবং সাভারকরের জন্মদিন, হেডগেওয়ারের জন্মদিন একসাথে পালন করার সিদ্ধান্ত নিল। তখন থেকে তারা আম্বেদকরকে নিজেদের লোক বানাতে শুরু করলো, কারণ তারা বুঝলো শুধুমাত্র ব্রাহ্মণ ভোট দিয়ে, কেউ উঁচু বর্ণের ভোট দিয়ে নির্বাচনে পার হওয়া যাবে না। দলিতদের মধ্যে নবজাগরণ হচ্ছে, দলিতদের আনতে হবে, এবং দলিতদের কাছে পৌঁছতে গেলে আম্বেদকরকে ব্যবহার করতে হবে। ইতিহাসকে বিকৃত করে এখন বানাতে হবে আম্বেদকর আমাদের লোক। এটাই বিজেপি আরএসএস এই জায়গায় থেকে নেহেরু মন্ত্রিসভা থেকে আম্বেদকরের পদত্যাগ, এটা নিয়েও যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, তার ভিতরে মূল যে হিন্দু কোড বিল, এটাকে নিয়ে তো আনা হচ্ছে না। আর হিন্দু কোড বিল হচ্ছে আমাদের হিন্দুদের যে ব্যক্তিগত আইনগুলো আছে, সেই আইনগুলোর একটা প্রগতিশীল সংস্কার। সেই হিন্দু ধর্মের হিন্দুদের ব্যক্তিগত আইনগুলোর প্রগতিশীল সংস্কারের জন্য হিন্দু কোড বিল, নেহেরুর নেতৃত্বে আম্বেদকরের উদ্যোগে হিন্দু কোড বিল পার্লামেন্টে প্রণয়ন করা হয়েছিল। তখন তার বিরুদ্ধে প্রচন্ড বিরোধিতা করলো শ্যামাপ্রসাদ মুখার্জি। বলেছিল হিন্দুদের ধ্বংস করা হচ্ছে, হিন্দুদের বিরুদ্ধে চক্রান্ত। কারণ এই হিন্দু কোড বিল করে হিন্দু নারীদের অধিকার দেওয়ার কথা বলা হচ্ছিল, অনেক প্রগতিশীল যুগোপযোগী সংস্কার করার চেষ্টা করা হচ্ছিল। সেই কারণে আম্বেদকরের বিরুদ্ধে আপনার শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে জনসংঘ এবং হিন্দু মহাসভা, আরএসএস তারা প্রচন্ড আক্রমণ করেছিল। কংগ্রেসের মধ্যেও একটা পশ্চাদমুখী অংশ ছিল, যাদের নেতৃত্বে ছিলেন রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে কংগ্রেসের মধ্যে যারা রক্ষণশীল অংশ, তারাও হিন্দু কোড মেনে নিতে পারেননি, এবং তাদের চাপের মুখে, সম্মিলিত চাপের মুখে নেহেরুকেও সাময়িকভাবে পশ্চাৎপসরণ করতে হয়েছিল। সেই কারণে আম্বেদকর পদত্যাগ করেছিল। আম্বেদকর পদত্যাগ করার মতো পরিস্থিতি তৈরি করেছিল জনসংঘ, আম্বেদকরের পদত্যাগ করার মতো পরিস্থিতি তৈরি করেছিল হিন্দু মহাসভা, আম্বেদকরকে পদত্যাগ করার মতো পরিস্থিতি তৈরি করেছিল কংগ্রেসের মধ্যে, নেহেরু মন্ত্রিসভার মধ্যে একটা পশ্চাৎমুখী অংশ, যারা আধুনিক প্রগতিমূলক সংস্কারের বিরোধিতা করেছিল। তাদের সম্মিলিত বিরোধিতার কারণে নেহেরুকে কৌশলগত কারণে কিছুটা পশ্চাৎপসরণ করে বিলটা সাময়িকভাবে প্রত্যাহার করতে হয়েছিল। তার কারণে ক্ষোভে দুঃখে আম্বেদকর পদত্যাগ করেছেন, যন্ত্রণায় পদত্যাগ করেছেন। তাই পদত্যাগের দায়িত্ব আরএসএস, বিজেপি ছিল না, জনসংঘ, শ্যামাপ্রসাদ মুখার্জি, তারা দায়ী, হিন্দু মহাসভা ওরা সবাই ছিল। এখানে আম্বেদকর নিয়ে আমি আপনাকে একটু যদি অন্য ট্র্যাকে যাই পুরুষোত্তম দা, যে আম্বেদকরের বিষয়টাই এসছে সংবিধান বিষয়ক আলোচনাতে, আমাদের এই সংসদে যে এলেন, এর পরিপ্রেক্ষিতে এই সংবিধান সংক্রান্ত বিষয়ে আলোচনা পরিপ্রেক্ষিতে আম্বেদকর সম্পর্কে এই শব্দ চয়নগুলি স্বরাষ্ট্রমন্ত্রী যে ব্যবহার করলেন, আপনি স্পষ্টই বললেন এটা মনের কথাই বলেছেন। এগুলো মনের কথা, আমি তো আগেই ওইটা মনের কথা, সত্যটা বেরিয়ে এসছে। সবসময় তো অভিনয় করা যায় না, অনেক সময় অভিনয়ের শেখানো বলি ফাঁকে আসল কথা বেরিয়ে আসে। এবং আমি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যে বক্তব্য, এটা হচ্ছে এটাই বিজেপি আরএসএস এর আম্বেদকর সম্পর্কে প্রকৃত অবস্থা। এই জায়গায় যাতে এই যে রাজনৈতিক ঘাত প্রতিঘাত শুরু হলো আম্বেদকরকে সামনে রেখে, এটা কি এখন অধিকতর জটিল রূপ নিচ্ছে বলে? না, এটা স্পষ্ট হওয়া দরকার। কারণ বিজেপি আরএসএস তারা যে সামাজিক নিয়ে বিশ্বাস করে, একটা কথা আমাদের মনে রাখতে হবে, যদি আমি মনুসংহিতায় বিশ্বাস করি, যদি আমি মনুস্থিতিতে বিশ্বাস করি, যদি আমি জাতপাত ব্যবস্থায় বিশ্বাস করি, যদি আমি বলি ভারতবর্ষে 1000 বছর ধরে আদর্শ ব্যবস্থা ছিল, তাহলে আমি আম্বেদকরকে শ্রদ্ধা করতে পারি না। আম্বেদকরের বক্তব্য কি, আমাদের বক্তব্য কি? আমাদের বক্তব্য হলো আমাদের দেশের মধ্যে আমাদের অতীতের অনেক গৌরবোজ্জ্বল দিক আছে, কিন্তু আমাদের সবচেয়ে বড় কলঙ্কজনক দিক হলো এই দেশে হিন্দু অংশের, সংখ্যাগরিষ্ঠ মানুষের একটা বিরাট অংশকে জাতের নামে বজ্জাতি করে অমানবিক জীবনযাপন করতে হাজার হাজার বছর ধরে বাধ্য করা হয়। তাদেরকে কোনো সম্পত্তির অধিকার দেওয়া হয়নি, তাদেরকে শিক্ষার অধিকার দেওয়া হয়নি, তাদেরকে বেদ চর্চা করার অধিকার দেওয়া হয়নি, তাদেরকে জনপরিসরে চলাচল করার অধিকার দেওয়া হয়নি, তাদেরকে অমানবিক অনুমানবের জীবনযাপন করতে বাধ্য করা হয়েছে এই মনুস্মৃতির কারণে। এটা হিন্দু ধর্মের বিকৃতি, এটা হিন্দু ধর্মের বিকৃতি, জাত ব্যবস্থা হিন্দু ধর্মের বিকৃতি। হিন্দু ধর্মের অনেক সদর্থক দিক আছে,
কিন্তু জাত ব্যবস্থার নামে, মনুস্মৃতির নামে, ব্রাহ্মণ্যবাদের নামে হাজার হাজার বছর ধরে এই দেশের দলিতদের, আদিবাসীদের, শূদ্রদের, তফসিলি জাতি মানুষদের অমানবিক জীবন যাপন করতে বাধ্য করা হয়েছে। এর বিরুদ্ধে তো আম্বেদকরের বিদ্রোহ, এর বিরুদ্ধেই তো আমাদের দেশের সমস্ত মহাপুরুষদের বিদ্রোহ। তারা বলেছে সংস্কার করো। আম্বেদকর তো একজন সমাজ সংস্কারক ছিলেন। আম্বেদকর জাতপাতের এই কাঠামোটা ভাঙতে চেয়েছিলেন। আম্বেদকর সামাজিক ন্যায়ের কথা বলেছেন। আম্বেদকর রাজনৈতিক ন্যায়ের কথা বলেছেন। আম্বেদকর বলেছেন যে রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন থেকে যাবে যতদিন না অব্দি আমরা সামাজিক ন্যায় অর্জন করতে পারছি। আম্বেদকর বলেছেন আমরা সবার জন্য সবার জন্য ভোটের ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। কোন দেশে, কোন প্রেক্ষাপটে আমাদের দেশটা দাঁড়িয়েছে এমন একটা সামাজিক কাঠামো যেটা সবচেয়ে বৈষম্য পীড়িত? এখানে 3/2 মানুষকে মানুষের মর্যাদা নাই, অস্পৃশ্য করে রাখা হয়েছে, আনটাচেবল এই জাতপাতের নামে। এর বিরুদ্ধে আম্বেদকর। যারা মনুস্মৃতি নিয়ে জয়গান করেন, যারা অতীতের সমস্ত অতীত নিয়ে অতীতের গৌরব গাথা গান, যারা অতীতের কলঙ্ক বলে ধামাচা বলতে যান, যারা বলেন ভারতবর্ষে হাজার হাজার বছর ডেমোক্রেসি ছিল, তারা তো আম্বেদকরকে কোনোদিনই মানতে পারবেন না। আম্বেদকর তো বলেননি ভারতবর্ষে ডেমোক্রেসি কোথায় ছিল, যে দেশে শতকরা 100 জনের মধ্যে 80 মানুষের রাস্তায় চলাচল করার অধিকার নেই, জল স্পর্শ করার অধিকার নেই, যাদের ছোঁয়া লাগলে অপবিত্র হয়ে যায়, সেই দেশে কি করে হাজার বছর ধরে ডেমোক্রেসি থাকে? আমরা তো গণতন্ত্র পেয়েছি, সব মানুষের তাত্ত্বিকভাবে সমমর্যাদা স্বীকৃত হয়েছে, আমরা সংবিধান দিয়েছে। সেটাই তো যুগান্তকারী ঘটনা। ঠিক, একদম। এবং এই সংবিধানের 90% লেখা কিন্তু আম্বেদকরের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই সংবিধান, আরেকজনের নাম আমরা ভুলে যাই, বিএনরাও সাংঘাতিক কাজ করেছিলেন। শুধু আম্বেদকর না, আমি এটা বলবো আম্বেদকর হচ্ছেন সিম্ফনি মাস্টার, কিন্তু অনেকেই সিম্ফনিতে ছিলেন। এই ভারতবর্ষে যে নিপীড়িত জাতিগুলো, ডিপ্রেস ক্লাসগুলো, শোষিত জাতিগুলো, আপনার এসসি, ওবিসি, দলিত, তাদেরই তো আশা আকাঙ্ক্ষা সংবিধান রূপ পেয়েছে। তারা তো আমাদের দেশের অগণিত মানুষ এই বর্ণ ব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন। তাদের কাছে দুটো বিষয় ছিল, একটা হলো আমরা জাতীয় স্বাধীনতা অর্জন করব, পাশাপাশি আমরা সামাজিক মুক্তি অর্জন করবো। ঠিক, একদমই। এই জায়গায় আপনার তথ্য একটা দিয়ে রাখি, এই সংবিধান লেখার দায়িত্ব বাবা সাহেব ভীমরাও আম্বেদকর পেয়েছিলেন 29শে আগস্ট 1947। এখন আরেকটা কথা বলবো, এখন বিজেপি কি করছে? আম্বেদকরের সাথে কংগ্রেসের বিরোধ, আম্বেদকরের সাথে কমিউনিস্টদের বিরোধ। এইগুলো যেমন লোকসভায় একজন বক্তৃতা করলেন বিজেপির এক সাংসদ, মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনে আম্বেদকরের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী দিয়েছিল এবং আম্বেদকরের বিরোধিতা করেছিল। আম্বেদকর তো গণপরিষদ নির্বাচনে অবিভক্ত বাংলা থেকে যোগেন মন্ডলের মাধ্যমে গণপরিষদে গিয়েছিলেন। এটা কিন্তু ইতিহাসের খণ্ড খণ্ড তুলে ধরলে হবে না। আম্বেদকর আমাদের জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জাতীয় রাজনীতির প্রশ্নে স্বাধীনতা আন্দোলনের পথ নিয়ে মতবিরোধ বিভিন্ন সময় দেখা দিয়েছে অনেকের সঙ্গে। গান্ধীর সাথে আম্বেদকরের মতবিরোধ হয়েছে, গান্ধীর সাথে কমিউনিস্টদের মতবিরোধ হয়েছে, গান্ধীর সাথে সুভাষচন্দ্রের মতবিরোধ হয়েছে, কমিউনিস্টদের সাথে আম্বেদকরের মতবিরোধ হয়েছে তো। কিন্তু মতবিরোধ হলো, এই মতবিরোধগুলো কিসের জন্য ছিল? এই মতবিরোধগুলো ছিল আমাদের জাতীয় মুক্তি আন্দোলনের পথ এবং প্রকরণ এবং কৌশল নিয়ে। লক্ষ্য কিন্তু সবারই ঠিক। কমিউনিস্টরা চাইতো সার্বিক মুক্তি, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক মুক্তি, উপনিবেশিক শাসনের অবসান। কংগ্রেসও চাইতো উপনিবেশিক শাসনের অবসান। আম্বেদকর উপনিবেশিক শাসন অবসান যেত। পাশাপাশি আম্বেদকর মনে করতো শুধুমাত্র উপনিবেশিক শাসন অবসানেই হবে না, পাশাপাশি আমাকে এই ডিপ্রেস ক্লাস, এখন আমরা ডিপ্রেস ক্লাস শব্দটা ব্যবহার করি না, আমরা বলি এসসি, এসটি, ওবিসি। তখন কিন্তু স্বাধীনতা পূর্ব যুগে এই ডিপ্রেস ক্লাস, নিষ্পেষিত শ্রেণীগুলো, তাদের সামাজিক মুক্তি দরকার। আম্বেদকর একটা কথা বারবার বলতেন, যদি স্বাধীনতা আন্দোলনের ইতিহাস দেখি, আম্বেদকরের সাথে গান্ধীর পত্রালাপ, পুনা প্যাক্ট, এগুলো নিয়ে আমরা দেখি, আম্বেদকরের সাথে কমিউনিস্টদের আলোচনা, এগুলো নিয়ে আমরা দেখি, তখন দেখবো আম্বেদকর কিন্তু জোর দিতেন যে আমার ডিপ্রেস ক্লাসের সামাজিক মুক্তি প্রয়োজন। আম্বেদকরের একটা ভয় ছিল, যদি স্বাধীনতার পর এই এই সংখ্যাগরিষ্ঠ শ্রেণীগুলো, উঁচু বর্ণের শ্রেণীগুলো, তাদের স্বাধীনতা চলে যায়, তাহলে স্বাধীনতা অক্ষীণ হয়ে যাবে।
সেই কারণে আম্বেদকর বলছেন যে না, রিজার্ভেশন, সংরক্ষণ, আনুপাতিক প্রতিনিধিত্ব, সামাজিক মুক্তি, যাতে স্বাধীনতা শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠ উঁচু বর্ণের মানুষের করতলগত না হয়। এই স্বাধীনতার স্বাদ যাতে ভারতবর্ষের প্রত্যেকটা নিষ্পেষিত জাতি, বাহাররা, দলিতরা, মেথররা, তাদের প্রত্যেকে উপভোগ করতে হবে, তার জন্য আম্বেদকর প্রচন্ড উদ্যোগ ছিল। সেই কারণে অনেক সময় স্বাধীনতা আন্দোলন ইতিহাস যারা খন্ড খন্ড করে পড়ে দেখবো আম্বেদকরের সাথে গান্ধীর তীব্র মতবিরোধ হচ্ছে, আম্বেদকরের সাথে কমিউনিস্টদের মতবিরোধ হচ্ছে, আম্বেদকরের সাথে জওহরলাল মতবিরোধ হচ্ছে। কিন্তু এই মতবিরোধগুলো বড় করে দেখতে হবে না। এই মতবিরোধগুলো ছিল, এই মতবিরোধগুলো আমরা অস্বীকার করি না। এই মতবিরোধগুলো ছিল স্বাধীনতা আন্দোলনের লক্ষ্য, কৌশল, প্রকরণ নিয়ে। সবার কিন্তু উদ্দেশ্য একটাই, অবিচল লক্ষ্য একটাই, দেশকে স্বাধীন করা। কোন পথে এগোবো, কোন পথে যাব, কতটা এগোবো, কতটা কিছু, এই নিয়ে মতবিরোধ হতে পারে। এর সাথে বিজেপি কিংবা আরএসএস এর মূল ফারাকটা কি? বিজেপি ছিল না, হিন্দু মহাসভা, আরএসএস, তারা তো স্বাধীনতা তাদের কাছে কোনো বিষয় ছিল না। তাদের কাছে তো মূল বিষয় হচ্ছে হিন্দু রাষ্ট্র কায়েম করা, তাদের কাছে মূল বিষয় হচ্ছে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ তৈরি করো। তারা তো আমাদের এই যে ভারত জাতি, ইন্ডিয়া যে নেশন, প্রত্যেককে নিয়ে ভারত, এই ভারতের ভৌগোলিক বিস্তৃতির মধ্যে প্রত্যেকটা ভারতবাসীকে নিয়ে ভারতবর্ষ, তারা তো এই তত্ত্বেই বিশ্বাস করে না। সেই কারণেই আজকে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আম্বেদকর প্রশ্ন যখন বিজেপি কোণঠাসা, তখন বিজেপি এই ইতিহাসকে বিকৃত করে দেখাচ্ছে। পার্লামেন্টে বসে আম্বেদকরের সাথে নেহরুর বিরোধ হয়েছিল, আম্বেদকরের সাথে বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী দিয়েছিল, কিন্তু কেউ আমরা তো অস্বীকার করি না। আম্বেদকরের সাথে কমিউনিস্টদের ঐক্য আরো বেশি হতো, ভালো হতো। যেমন আনন্দ তেলতুলম্বে একজন বিখ্যাত আম্বেদকর বিশেষজ্ঞ, তিনি একটা বই লিখেছেন আম্বেদকরের জীবনী। সেখানে উনি বলছেন যে আম্বেদকর যদি ক্লাস এবং কাস্টের মধ্যে সমন্বয় আরেকটু বেশি জোর দিত, যদি আম্বেদকরের সাথে কমিউনিস্টদের ঐক্যটা হতো, তাহলে কিন্তু দেশের পরিস্থিতি অন্যরকম হয়ে যেত। সেক্ষেত্রে উনি আম্বেদকরেরও কিছু কিছু অসঙ্গতি, দুর্বলতা চিহ্নিত করতেই পারে। এটা তো একজন নেতার আলোচনা হতেই পারে, এই জায়গাটা নিয়ে আলোচনা করলো তারা। কিন্তু এখন আরএসএস বিজেপি এখানে নাক গলানোর সুযোগ নেই, কারণ তোমাদের যে দর্শন, এটা তো আম্বেদকরের অবস্থানে 180 ডিগ্রি বিপরীতে। একদম এই জিনিসটা আজকে আমাদের বলতে হবে। এবং আম্বেদকরের প্রশ্নে বিতর্কটা দেশে উঠুক, ভালো। বিজেপি যেভাবে ইতিহাসকে খন্ড খন্ড করে ব্যবহার করছে, এটা কিন্তু ঠিক নয়। যেমন আজকে আমি দেখলাম, প্রসঙ্গক্রমে একটা কথা বলি, এই পার্লামেন্টে যখন সংবিধান নিয়ে আলোচনা হচ্ছে, তখন বিজেপি বলছে কংগ্রেস অনেকবার সংবিধান সংশোধন করেছে। আরে কংগ্রেস ইমার্জেন্সির কথা বলছে, ভালো কথা, ইমার্জেন্সির সময় কংগ্রেস বাড়াবাড়ি করেছে, কংগ্রেস শিক্ষা পেয়েছে। কংগ্রেস তো ইমার্জেন্সির সময়, জরুরি অবস্থার সময় সংবিধানের সংশোধন করে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কায়েম করার যে এগোচ্ছিল, তার জন্য তো জনগণ কংগ্রেসকে 77-এ ছুঁড়ে ফেলে দিয়েছে। কংগ্রেস ক্ষমা স্বীকার করেছে, এবং 77-এ 75 থেকে 77 যে সমস্ত সংশোধনী করা হয়েছিল, সেগুলো তো বড় সব বাতিল হয়ে গেছে। এইগুলো দিয়ে তোমাদের বর্তমান কার্যকলাপ জাস্টিফাই করবে। এটা হচ্ছে বিজেপি আরএসএস এর কৌশল। তারা এটা বলে হোয়াট এভারটারি। আমি কি মণিময়, তোমার শরীর খারাপ, তোমার জ্বর হয়েছে, তখন বললো কৌশিকের তো 5 বছর আগে জ্বর হয়েছিল। এটা তো বিষয় নয়, আসল জায়গা থেকে, আসল সমস্যা, আসল বিষয় থেকে দৃষ্টি সরিয়ে দেওয়ার জন্য তারা অনেক কিছু টেনে আনছে, সিলেক্টিভ ওয়েতে বিকৃত হয়ে ইতিহাসকে উপস্থাপিত করছে। এবং নিজের যে আসল যে বক্তব্যটা, স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটা আম্বেদকর সম্পর্কে রেখেছেন, সেই বিষয়টাকে বাইপাস করার তো কোনো সুযোগ এই মুহূর্তে। আমি যে 1976 সনের কথা বললাম, 1936 সনে 31 বলেছিলাম, 1936 সনে লাহোরে আম্বেদকর যে বক্তৃতা দিতে বললেন, এটা তো ঘটনা, এই যে ইতিহাসের ঘটনা। তো কে আম্বেদকরকে বক্তৃতা কথা দিয়েছে? এখন যেমন বিজেপি আরএসএস বিরোধীদের সভামণ্ডল করে, বুদ্ধিজীবীদের সভামণ্ডল মন্ডল করে, ঠিক একইভাবে লাহোরে আম্বেদকরকে বক্তৃতা করতে হয়নি। সেই বক্তৃতা পরে পুস্তকে প্রকাশিত হয়েছিল। 1951 সনে আম্বেদকর যে তার ফেডারেশন অফ ডিপ্রেস ক্লাসেসের রাজনৈতিক বক্তব্য রাখলেন, সেখানে তো স্পষ্ট করে আম্বেদকর বললেন যে আমাদের দল কোনোভাবে আরএসএস এবং হিন্দু মহাসভার মতো রিঅ্যাকশনারি শক্তির সাথে কোনো রকম সংস্রব রাখবে না। আম্বেদকর বলেছেন, এটা এনে দেখাক না, এই জায়গায় কোনো আলোচনা এর সামনে। সর্বশেষ প্রশ্ন, এই মুহূর্তে ভারতবর্ষের নানা রকম সমস্যা আছে। পার্লামেন্ট শীতকালীন অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধিবেশন হতে পারত। এই সমস্ত মন্তব্য আগামী যে পার্লামেন্টগুলি আসছে, সেখানেও কি সাধারণ মানুষের আলোচনার পর? পার্লামেন্টে কোনো আলোচনাই হয় না। পার্লামেন্টে আলোচনা কোথাও হয়? বক্তৃতা আলোচনা কোথায় হয়? পার্লামেন্টে তো স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান
তারা তো সাংসদদের অধিকার রক্ষায় যতটা না সচেতন, তার চেয়ে অনেক সচেতন যাতে সরকার প্রভাবে বেকায়দায় না পড়ে। এইভাবে হলো তো পার্লামেন্ট আজকে অনেক ক্ষেত্রে অর্থহীন হয়ে যাচ্ছে। এবং সংবিধান নিয়ে আলোচনায় কয়েকজন সাংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, মিডিয়াগুলো সামনে আনে না। ঠিক। পার্লামেন্ট গুরুত্ব হারাচ্ছে এবং সরকার ইচ্ছা করে পার্লামেন্ট অকেজো করে দিচ্ছেন, কারণ সরকার চান না পার্লামেন্টের মুখোমুখি হতে। এই শব্দগুলিকে ব্যবহার এই জন্যই। তারা তো এগুলি করছেন কেন? এগুলো তারা চান না তো পার্লামেন্টের গঠনমূলক আলোচনা হতে। কোন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে পার্লামেন্ট আলোচনা করছেন না। ঠিক। এই প্রসঙ্গে আমরা অনুষ্ঠান শেষ করার আগে একটা তথ্য দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে সংবিধান লিখিত হয়ে যাওয়ার পরে শুরুতেই 25টি সংশোধন এসেছিল। এরপরে পুরুষোত্তমদা বললেন যে এমার্জেন্সির সময়ে যে সংশোধনগুলি এসেছিল পরে এগুলি বাতিল হয়ে গিয়েছে। এরপরেও তো আসছে সংবিধানের নানা রকম সংশোধন আসছে। আপনার ভোট কিভাবে হবে সেটা নিয়েও আসতে চলেছে। মূল প্রশ্ন হচ্ছে আম্বেদকর যে সংবিধান রচনা করেছিলেন গণতন্ত্র রক্ষা করার জন্যই, এই যে বিষয়টা, এটা কিন্তু প্রশ্নচিহ্নের মধ্যে চলে আসছে কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আর একটা কথাই বলি, সংবিধানের সংশোধন হলেই তো এটা আপত্তিকর না। সংশোধনটা কোন উদ্দেশ্যে? সংবিধান একটা লিভিং ডকুমেন্ট, একটা জীবন্ত দলিল। ঠিক। এই জীবন্ত দলিল সময়ের সাথে সাথে অনেক পরিবর্তন প্রয়োজন হয়, কিন্তু পরিবর্তন করতে গিয়ে সংবিধানের মূল লক্ষ্য আদর্শ যাতে মারা না পড়ে সেটা দেখতে হবে। আমি সংবিধানকে যদি আরো বেশি সংবেদনশীল করার জন্য পরিবর্তন করি, সেটা নিয়ে তো আপত্তি থাকার কারণ নেই। যদি সংবিধানকে আমি পরিবর্তন করি সংবিধানকে হত্যা করার জন্য, সংবিধানের মূল কাঠামো ক্ষুণ্ণ করার জন্য, তাহলে আপত্তি থাকতে হবে। এখন যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন কংগ্রেস আমলে 100 বার সংশোধন হয়েছে, এটা কোনো বক্তব্য নয়। সংশোধনটা কোন চরিত্রের সংশোধন? সংশোধন কি সংবিধানকে শক্তিশালী করার জন্য, না সংশোধন করা হচ্ছে সংবিধানের মূল কাঠামো দুর্বল করার জন্য? সেই বিচারের মাপকাঠিতে সংশোধনকে দেখতে হবে। একদম। সুতরাং এই সংবিধানকে রক্ষা করাই মূল উদ্দেশ্য। সবাই যা মুখে যাই বলুন, বাস্তবের ক্ষেত্রে সেটা করে দেখাতে হবে। আজকে আম্বেদকরের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম তার মূল ভিত্তি হচ্ছে এটাই। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।